প্রয়াস চলছে। এর আগেও আমাদের এই শিলিগুড়ি পুর নির্বাচনে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত দা তিনি এসেছিলেন, তিনিও প্রচার করে গেছেন। আমাদের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ দা তিনিও প্রচার করে গেছেন। আমাদের মাঝে অশোক দিন্দা আমাদের ভারতবর্ষের প্রাক্তন ক্রিকেটার তিনিও প্রচার করছেন, তিনিও প্রচার আছে। প্রিয়াঙ্কা টিপরা তিনিও করেছেন। অর্জুন দা আমাদের মাঝে বসে আছেন, তিনিও প্রচার শুরু করে দিয়েছেন। তো স্বাভাবিকভাবে অনেক আমাদের নেতা তারা সব এসছেন। যেহেতু শিলিগুড়িকে আমরা পাখির চোখ করেছি এবং এই নির্বাচনে আমরা জিততে বদ্ধপরিকর এবং অবশ্যই জিতবো। তো শেষ মুহূর্তে আমাদের মাঝে আমাদের সৌভাগ্য যে আমাদের লিডার অফ অপোজিশন পশ্চিমবঙ্গ বিধানসভা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় শুভেন্দুদা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি আজকে এবং আগামীকাল প্রচার পর্ব করবেন এবং শিলিগুড়িতে যে টেম্পো আছে সেই টেম্পো যাতে শেষ পর্যন্ত আমরা আর জিততে পারি তার জন্য তিনি আমাদের নির্দেশ দেবেন। আমাদের মাঝে শুভেন্দুদা আছেন, মাননীয় শুভেন্দুদা। পাশে উপস্থিত আছেন মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয়। অর্জুনদা আমাদের মাননীয় সাংসদ আছেন ব্যারাকপুরের। মাঝে উপস্থিত আছেন আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ রাজুজি সবসময় আমাদের মাঝে থাকেনি। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় শ্যামচাঁদ ঘোষ। শ্যামচাঁদ আমাদের উত্তরবঙ্গ জোনের কনভেনার। এখানটা মাননীয় শ্রী রথীন্দ্র বোস। রথীন্দ্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সহসভাপতি। এখানটা আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির মাননীয় বিধায়িকা আছেন শিখাদি এবং ফাঁসি দেওয়ার বিধায়ক মাননীয় দুর্গাদা যারা আছেন, সুশীলদিকে সুশীলজি আছেন এবং গণেশদা আছেন মেম্বার। বাকি এখানে যারা উপস্থিত কার্যকর্তা আছেন এবং এখানে যারা উপস্থিত সাংবাদিক বন্ধু আর তাদের বলছি যে মাননীয় শুভেন্দু এখন শুরু করবেন। দাদা গেছেন না, প্রশ্ন উত্তর নেওয়ার আগে আমি আপনাদের প্রথমে ওয়েলকাম করছি এবং আমাদের এখানে জেলা সভাপতি মাননীয় সাংসদদ্বয় বিধায়কদ্বয় এবং আমাদের স্টেটের এবং ডিস্ট্রিক্টের প্রমিনেন্ট সব লিডার্স আছে যাদেরকে ইতিমধ্যে পরিচয় করিয়ে দিলেন জেলা সভাপতি। আমি আলাদা করে আর নাম বলে সময় নষ্ট করছি না। অনেকগুলো ওয়ার্ডে আমাকে বিস্তাজিকে অর্জুন সিংকে অন্যান্য নেতাদের যেতে হবে। আপনারা জানেন যে শিলিগুড়ি হচ্ছে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র গেটওয়ে। আমরা ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ির মানুষের কাছে কৃতজ্ঞ যে তারা 2019 সাল থেকে যতগুলো বড় নির্বাচন হয়েছে তারা দুহাত ভরে নরেন্দ্র মোদীজির আদর্শ তার প্রতি আস্থা রেখে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রতীক পদ্ম অর্থাৎ কমল ছাপে তারা ভোট দিয়ে আমাদের সাংসদকে জিতিয়েছেন এবং 21-এর নির্বাচনে আমাদের বিধায়ককেও নির্বাচিত করেছেন। আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, যে পার্টি 38.13% ভোট পেয়েছে, 2,28,00,000 মানুষের সমর্থন পেয়েছে, 77টা বিধানসভা কেন্দ্র থেকে যে দলের বিধায়করা নির্বাচিত হয়েছেন এবং সর্বোপরি গর্বের সঙ্গে আমরা বলতে পারি যদি মালদা থেকে দার্জিলিং এর পাহাড় বা আলিপুরদুয়ারকে আমরা ধরে নিই যে উত্তরবঙ্গ, তাই এখানে যা আসন ছিল তার মেজরিটি আসন কিন্তু উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। তারা চেয়েছিল এবারে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার গঠন করবে। তা আমি আপনাদের মাধ্যমে শিলিগুড়ি কর্পোরেশনের আপামর ভোটার ভদ্রমণ্ডলী গণদেবতা জনতা জনার্দন তাদের সকলকে দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানিয়ে আপনারা যে বৃত্তটা তৈরি করেছেন সাংসদকে এবং বিধায়ককে দিয়ে, সেই বৃত্ত সার্কেলটা কমপ্লিট করুন কর্পোরেশনটা ভাজপা বিজেপিকে দিয়ে। এই আবেদন করতে চাই। যেখানে তৃণমূল কংগ্রেস বলছে রাজ্যের সরকার তাদের আমাদের কর্পোরেশন দেন ওই ডবল ইঞ্জিন স্টাইল, আমরা বলছি না ট্রিপল ইঞ্জিন হবে। সাংসদ দার্জিলিং, যার হেডকোয়ার্টার রাজু বিস্তাজির হচ্ছে শিলিগুড়ি, তিনি শিলিগুড়িকে কেন্দ্র করেই এখানকার এনএইচ এর কাজ বলুন, সমস্ত বড় বড় সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাজ তিনি এখানে বদলে দিচ্ছেন পুরো এলাকাটা। তার সঙ্গে আমাদের শঙ্কর ঘোষ শিলিগুড়ির এমএলএ এবং পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতেও আমাদের বিধায়করা সবগুলো আসন থেকে প্রায় নির্বাচিত হয়েছেন। আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে
ও শিলিগুড়িতে আমি বিভিন্ন সময় রাজনৈতিকভাবে অনেকবার এসেছি। শিলিগুড়ি বামফ্রন্টের কার্যত দুর্গ ছিল। এই শিলিগুড়িতে আমি যখন প্রথম পরিবর্তন হয় বিগত দিনে কংগ্রেস তৃণমূল জোট করে, সেই সময় আমি এখানে তৃণমূল কংগ্রেস আমাকে ব্যবহার করেছে। আমি প্রত্যেকটা ওয়ার্ডে, অ্যাডেড এলাকা সহ প্রত্যেকটা ওয়ার্ডে আমাকে তারা ইউজ করিয়েছে, আমার মুখ দিয়ে অনেক কমিটমেন্ট করিয়েছে, কিন্তু একটা কমিটমেন্টও তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট তারা রাখতে পারেনি, ও তাদের জোট 6 মাসের মধ্যেই ভেঙে গেছিল। এগুলো শিলিগুড়ির মানুষ দেখেছে, আর আমিও তার সাক্ষী। তাই আমি আপনাদের মাধ্যমে শিলিগুড়ির গণদেবতাকে আবেদন করব যে 12 তারিখে আপনারা বিপুল সংখ্যায় ভোট করুন, পদ্ম ফুলে ভোট দিন এবং নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করুন। আর শিলিগুড়ির উন্নয়ন, সেই উন্নয়নটা যাতে আমরা করতে পারি, আমাদের বিধায়ক সাংসদ করতে পারেন, সরাসরি কেন্দ্রীয় সরকার থেকে আমরা ফান্ড আনতে পারি, কারণ রাজ্য সরকার টাকা দিতে পারবে না। রাজ্য সরকার নাও কমপ্লিটলি ইনসলভেন্ট, দেউলিয়া হয়ে গেছে। আপনারা দেখেছেন কলকাতা কর্পোরেশনের রিটায়ার্ড এমপ্লয়ীদের পেনশন পিএফ দেওয়া বন্ধ হয়েছে। আপনারা খবর যদি নেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নো ফান্ড অ্যালোটেড, একদম জিরো হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার। কারণ পশ্চিমবঙ্গ সরকার এই প্রথম জানুয়ারি মাসে 3 বার লোন নিয়েছে, 3 বার। দিস ইজ ফার্স্ট টাইম সরকার ঋণ নেয়, কিন্তু এই প্রথমবার একটা সরকার একটা মাসে 3 বার ঋণ নিয়েছে। সরকারি কর্মচারী, শিক্ষকরা দেখেছেন ডিএ এই প্রথমবার জানুয়ারি মাসে রাজ্য সরকার 2022 দিতে পারেনি। জানুয়ারি মাসে সেন্ট্রাল এবং স্টেট কিছু না কিছু ডিএ ডিক্লেয়ার করে, তো আমাদের এই স্টেট গভর্নমেন্ট দিতে পারেনি। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ভাতা দিতে গিয়ে, ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে। তাই এই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে শিলিগুড়ি কর্পোরেশন তৃণমূলকে তুলে দিলে কিছু পাওয়ার আশা করবেন না জনগণ। এটুকু আমি আপনাদেরকে ভোটের আগে সতর্ক করতে চাই। যদি পারে সেন্ট্রাল গভর্নমেন্ট পারবে, কারণ আপনারা জানেন যে শুধুমাত্র স্মার্ট সিটি, গ্রিন সিটি মিশন নয়, আজকে চণ্ডীগড় বলুন, নয়ডা বলুন, গাজিয়াবাদ বলুন, নাগপুর বলুন, পুনে বলুন, এক একটা স্মার্ট সিটিকে, কানপুর বলুন, যেভাবে সাজিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, মেট্রো থেকে শুরু করে আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট সিস্টেম থেকে শুরু করে ব্যাটারি এবং সিএনজি চালিত নানা ধরনের কাজ করে সেন্ট্রাল গভর্নমেন্ট এই সিটিগুলোকে একেবারে নতুন জায়গায় নিয়ে গেছে। সেই সুযোগ আমাদেরকে আপনারা দেন, এইটুকু আশা করব। এবং আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু, 50 কিলোমিটার বিএসএফ এর এরিয়া বাড়িয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা আমাদের রাজ্যে 15 কিলোমিটার ছিল। তার মানে পুরো শিলিগুড়ি কর্পোরেশন এলাকা, এটা কিন্তু বাংলাদেশ এবং নেপাল বর্ডারের বিএসএফ এর এরিয়ার মধ্যে চলে এসছে। বিএসএফ এর এরিয়ার সঙ্গে এর সম্পর্ক কি? সম্পর্কটা এটাই, বিএডিপি ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রি, তারা এই 50 কিলোমিটার রেডিয়াসে যে কোনো রুরাল এলাকা, যে কোনো সিটি এলাকাতে আমাদের অমিত শাহজির দপ্তর, গৃহমন্ত্রীর দপ্তর, যেখানে রাষ্ট্রমন্ত্রী নিশিত ভাইও আছেন, ডাইরেক্ট বিএডিপির মাধ্যমে শিলিগুড়ির ডেভেলপমেন্টে আমরা ফান্ড আনতে পারবো। রাজীব বিস্তাজি ফান্ড আনতে পারবেন এবং আরো বেশি করে এই কর্পোরেশন কাজ করতে পারবে। তাই ভোট ফর বিজেপি, ভোট ফর কমল সাহ, ভোট ফর পদ্মফুল, এইটুকু আমি শিলিগুড়ির পাবলিকের কাছে আপিল করলাম। আমার হয়ে গেছে। দাদা পहला सवाल বাংলা বলুন, তারপরে হিন্দি। আজকে মুখ্যমন্ত্রী গেছেন, একজন বলেছেন অখিলেশকে জিতান, কন্ট্রোল করেন, এখানে মিডিয়ার করেন, বলেছেন যে অখিলেশকে জিতান এবং আপকি বার দিল্লির সরকার, কি বলবেন? দেখুন, আমি মমতা ব্যানার্জির পার্টিটা অনেকদিন করেছি। 2019 অর্জুন সিংজিও ছিলেন, তারপরে চলে গেছেন। আমরা সবাই হাত ধরে দাঁড়িয়েছিলাম ব্রিগেডে 19 জানুয়ারি।
বদরুদ্দিন আজমলও ছিল, ফারুক আব্দুল্লাহও ছিল, স্ট্যালিনও ছিল, সেখানে সবাই ছিল, শারদ পাওয়ারও ছিল। সে ফলাফল আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের 35টা আসন নেমে গিয়ে কোথায় 22-এ নেমে গেছিল, বিজেপির আসন 2 থেকে 18 হয়েছিল, এবং মোদিজি একাই 303 নিয়ে এসেছিলেন বিজেপির সঙ্গে এনডিএর আরো প্রায় 370-75 2/3 মেজরিটি নিয়ে এসেছেন। তাই দিল্লির বিষয়টা ছেড়ে দেন। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তারা কমিউনাল পলিটিক্স করে, ভাতা বিতরণ করে এবং কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ভিতর থেকে সাপোর্ট নিয়ে নো বিজেপি করে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে প্রথম তারা ড্রাইভ দিয়েছিল ত্রিপুরাতে। ত্রিপুরাতে আপনারা দেখেছেন এত অর্থ খরচ করার পরেও, এত প্রচারের পরেও ত্রিপুরাতে আমবাসা বলে একটি ছোট মিউনিসিপ্যালিটি আছে পঞ্চায়েতের মতো, সেখানকার সিঙ্গেল সিট ছাড়া আর কোনো সিট জিততে পারেনি। আপনারা ঠিক গোয়া দেখবেন, নেক্সট আপনারা দেখবেন গোয়ার রেজাল্ট আপনারা 10th মার্চ দেখবেন, সেখানেও এই পার্টিটা ইরেলিভেন্ট হয়ে যাবে, একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তাই টিএমসি কখনোই রিজিওনাল পার্টির বাইরে অল ইন্ডিয়া পার্টি হতে পারেনি, ভবিষ্যতে পারবে না। তার নেত্রী, তার কনসেপ্ট যাই থাকুক না কেন। মমতা ব্যানার্জি ইউপিতে গেছে, আমি মনে করি বিজেপির 1% হলেও যোগীজির লাভ হয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমগ্র ভারতবর্ষের গোটা পৃথিবীর সনাতনীরা জানে যে সি ইজ অ্যান্টি সনাতনী। দুর্গাপূজার ইমার্শন মমতা ব্যানার্জি বন্ধ করেছেন, সবাই জানে, গোটা পৃথিবীর হিন্দুরা জানে। মমতা ব্যানার্জি আমলে উলবেড়িয়ায় স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়েছে। তাই পশ্চিমবাংলার কিছু ভাতা নিয়ে লোক এদিক ওদিক করে দিতে পারে ভোট। শ্রীকৃষ্ণের জন্মস্থান, প্রভু রামচন্দ্রের জন্মস্থান, কাশীধাম মহাদেবের, তারা অন্য কাজ করবে না। এবং পোস্ট পোল ভায়োলেন্সে যেভাবে 1 লক্ষের বেশি হিন্দুকে, দলিতকে, রাজবংশীদের, ট্রাইবেলদের ঘর ছাড়া করেছেন, অত্যাচার করেছেন। কোচবিহারের লোকেরা গিয়ে আসামে শেল্টার নিয়েছে, যেটা স্বাধীন ভারতে কোনোদিন হয়নি। তাই উনি যত বেশি করে এগুলো বলবেন, যোগীজির আসন সংখ্যা ইসবার 300 পার। दादा मेरा सवाल है, ममता जी आज जो है जॉइंट जो प्रेस कॉन्फ्रेंस के दौरान ये भी कही है कि खेला होवे इस बार यूपी में भी। मेरा पहला सवाल ये रहा। दूसरा सवाल, आपको शायद पता होगा कि एक एडवोकेट आनंद प्रसाद सरकार ने गवर्नर के खिलाफ कोर्ट में, हाई कोर्ट में पिटीशन दाखिल किया है और उनका कहना है कि जल्द से जल्द इनको रिमूवल चाहिए, क्योंकि ये अनडेमोक्रेटिक काम जो है पश्चिम बंगाल में बैठ के कर रहे हैं। दोनों सवाल आपसे। देखिए, दूसरा सवाल का जो आंसर मैं पहले देना चाहता हूं, एक तो गवर्नर जी एक कॉन्स्टिट्यूशनल पोस्ट है, इसके खिलाफ इस तरीके से कोई जो कानूनी तरीके से जो आपका मामला करना, ये केस करना, ये इसका कोई एग्जिस्टेंस नहीं है। हमारी कॉन्स्टिट्यूशन में इसका कोई प्रोविजन नहीं है कॉन्स्टिट्यूशनल हेड का खिलाफ, गवर्नर, राष्ट्रपति के खिलाफ कोई करने के लिए। लेकिन ये कोर्ट डिसाइड करेगा, इसमें हम लोग ज्यादा टिप्पणी नहीं करेगा। कोर्ट संविधान का अंदर ही काम करता है, संविधान अंदर कोर्ट सही फैसला जल्दी जल्दी कर देगा। 1 नंबर। 2 नंबर का सवाल, एक नंबर का सवाल क्या था आपका? खेला हवे जो नारा, ये बांग्लादेश में जो नारायणगंज का आवामी लीग का जो एमपी है शामीम ओस्मान, उनका नारा है, ममता बनर्जी की नारा नहीं है। ममता बनर्जी का जय बांग्ला नारा भी वो लाया है बांग्लादेश से। बांग्लादेश का जितना राजाकार है, हिफाजत है, जामात है, उसका साथ ममता बनर्जी की खूब बहुत मिला भगत है, ये सब लोग का मालूम है खुला। ये बांग्लादेश से स्लोगान को इधर आमदनी किया बंगाल में। खिला हवे मीन्स आफ्टर 2 मई जो पोस्ट पोल वायलेंस हुआ है, वो है असली खिला। 55 भाजपा कार्यकर्ता को ये लोग ब्रूटली किल किया, मौत का घाट उतार दिया।
इसमें हमारी मगराहट का भाजपा प्रत्याशी मानव साहब भी इसके अंदर है। 300 से ज्यादा औरत के ऊपर गैंग रेप हुआ, 1 लाख से भी ज्यादा खास करके हिंदू, खास करके पिछड़े वर्ग, दलित, ये लोग को शेल्टर लेस किया। 25,000 शॉप हाउस इसको पूरा खत्म कर दिया जेसीपी मशीन से, बुलडोजर से। ये इसका नाम हिला होवे। इसलिए नेशनल ह्यूमन राइट्स कमीशन ने कोर्ट में जो दाखिला दिया था कलकत्ता हाई कोर्ट में, उसमें क्लियरली वो लोग बोला बंगाल में आइन का शासन नहीं है, शासक का कानूनी इधर चलता है। ये नेशनल ह्यूमन राइट्स कमीशन सर, ममता जी को क्या योगी जी को क्या फायदा होगा ये ममता बनर्जी का विजिट से यूपी में? बहुत ज्यादा फायदा होगा। मैं सुबह ट्वीट किया, देख लीजिए, मनोहर राणा बोल के एक समाजवादी पार्टी का कैंपेनर है, वो 3 दिन पहले प्रेस को क्या बताया, उन्होंने बताया जोगी जी फिर जीत जाएगा तो हम लोग कलकत्ता भाग जाएगा। अब देख लीजिए, गाय तस्करी और गोमाता का कातिल सबसे ज्यादा बंगाल में है। जोगी जी उधर चीफ मिनिस्टर बनने का बाद जितना भी लेदर बिजनेसमैन था, हमारी गोमाता को कातिल करता है, उसको ममता बनर्जी ने कलकत्ता को लेकर लेदर कॉम्प्लेक्स में संरक्षण दिया। ममता बनर्जी उधर एग्रीमेंट करने के लिए गया था, इसलिए आजम खान, आतिक अहमद, मुख्तार अंसारी, जो गुंडा समाजवादी पार्टी की जेल के अंदर है, जोगी जी फिर आएगा, उसका फ्यूचर क्या होगा, उसको बंगाल में संरक्षण देगा। ये डील करने के लिए ये अंदर का बात है, बाहर तो वोट मांगा। এটা শিলিগুড়ি, আপনাকে ভাবতে হবে না। বিজেপির প্রার্থী তালিকা নিয়ে কোনো সমস্যা, নিরপেক্ষ ভোট হবেই না। যেখানে মানুষ প্রতিরোধ করতে পারবে, এবং শিলিগুড়িতে করতে গেলে প্রতিরোধ, আলিপুরদুয়ারে করতে গেলে প্রতিরোধ হবে, কালিয়াগঞ্জে করতে গেলে প্রতিরোধ হবে। যেখানে মানুষ প্রতিরোধ করতে পারবে সেখানে ওদের রিগিং রুখে যাবে, আর যেখানে মানুষ পুলিশের উপর ছেড়ে দিবে, ইলেকশন কমিশনের উপর ছেড়ে দিবে, সেখানে ছাপ্পা হবে। ববি হাকিম বলছে বিজেপির পলিটিক্যালি ন্যাচারাল ডেথ হয়ে গেছে, আস্তে আস্তে দেশ থেকেও সে মুছে যাবে। ববি হাকিম আগে ভাইপোর সঙ্গে লড়াইটা সামলা, তারপরে বিজেপিকে নিয়ে ভাববে। ববি হাকিম হচ্ছেন কোম্পানির কর্মচারী, কোম্পানির মালিক যা বলবে তাই করতে হবে। দাদা, বিজেপি টিএমসি বলছে যে এখানে এসএমসিতে বিজেপির কাছে আমার কোনো লড়াই নেই, লড়াই আছে ইলেকশন। বিজেপি একটু ছাড়া এটা লোকসভার ভোটেও মমতা ব্যানার্জি বলে দিয়েছিল। মমতা ব্যানার্জি পাড়ায় পাড়ায় মিটিং করেছিল এখানে। মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টর অভিষেক ব্যানার্জি এবারে ক্যাম্পেইনিং আসেনি কেন? টিএমসির লিডাররা, এ ক্যাটাগরির লিডাররা ক্যাম্পেইনিং আসেনি কেন শিলিগুড়িতে? তারা জানে শিলিগুড়ির ভোটাররা চেঞ্জ হয়ে গেছে অনেক আগে। জমির মাফিয়া, পুকুর বোঝানো, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে টাকা মারা, শুধু আপনার শিলিগুড়ির গেটটা দেখুন, উত্তরবঙ্গের গেটটা কিভাবে করাপশন কাকে বলে দেখুন। ওদের ক্যাবিনেট মিনিস্টাররা হেরেছে লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে। এটা হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গকে দেখে আমাদের দক্ষিণবঙ্গকে শিখতে হবে। ওদিকে রবি ঘোষও হেরেছে আর এদিকে গৌতম দেবও হেরেছে। এবার হারবে একদম ক্লিয়ার মেজরিটিতে, ক্লিয়ার ম্যান্ডেটে, আন্ডার দ্য লিডারশিপ অফ রাজু বিস্তা অ্যান্ড আনন্দ দেব বর্মন। বিজেপি কমফোর্টেবল মার্জিনে এখানে পৌর কর্পোরেশন করবে। আর এটা স্মার্ট সিটি, গ্রিন সিটি মিশন সেন্ট্রাল গভর্নমেন্টের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ডিক্লেয়ার করবে। এখানে মোদিজির ব্লেসিংস আমরা পাবো। আমরা এমপি ল্যাডের টাকা খরচ করব, বিএডিপির টাকা আনবো, ন্যাশনাল হাইওয়ের কাজ হবে, রেলের আরো কাজ হবে, রেলের ওয়ার্কশপ এক্সপানশন সব হবে, এবং আমরা ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে উত্তরবঙ্গের প্রাণকে
কেন্দ্র শিলিগুড়ি, তাকে প্রকৃতভাবে গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া, তাকে আমরা রিয়েল স্মার্ট সিটিতে পরিণত। दादा मेरा दूसरा মিস্টার বিস্তা উইল স্পিক। जहाँ तक बाढ़ का विषय है, हमारे लिए म्यूनिसिपैलिटी चुनाव से बड़ा महत्व का विषय ये है कि गोरखाओं में जो एकता और शक्ति बनी हुई वो कायम रखना। जीएनएलएफ के साथ हम लोग और हमारे अलायंस पार्टियों के साथ मिलकर चुनाव लड़ेंगे और कल सवेरे तक जो हमारी कैंडिडेट है उनकी घोषणाएं हो जाएंगी। शुभेदा एक सवाल पूछना चाहूंगा। शुभेदा एक सवाल पूछना चाहूंगा। রাজ্যপাল আপনি অনেকগুলো দিয়েছেন। शुभेदा तृणमूल कांग्रेस का कहना है कि 2021 में आप लोगों ने पूरा स्टेन बंगाल में लगाया था, मगर उसके बावजूद भी आप लोगों को हार ही मिला था। नहीं, मैंने हम बीजेपी नहीं हारा। बीजेपी जो मैजिक नंबर था 138 नहीं मिला, लेकिन बीजेपी का आंकड़ा देख लीजिए। 2016 में बीजेपी को 10% वोट मिला था, इस बार 38.13% वोट मिला। 2016 में बीजेपी को 55 लाख वोट मिला था, इस बार भाजपा को मिला 2,28,00,000। 2016 में बीजेपी को 3 एमएलए मिला था, इस बार मिला है 77 कॉन्स्टिट्यूंसी से। मगर बीजेपी सरकार नहीं बनाई, ये बात सही है। हम लोग का टारगेट ज्यादा था, ये सही है, लेकिन बीजेपी बहुत बहुत आगे बढ़ा। ठीक है। দাদা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন लास्ट মুখ্যমন্ত্রী বলছেন যে অখিলেশকে জেতালে বাংলা এবং উত্তরপ্রদেশ মিলে শিল্প গড়ে তুলবে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, অখিলেশ যাদবের আগের 5 বছর ইউপির লোক দেখেছে, গুন্ডাগর্দি ছাড়া অন্য কিছু হয়নি। আজম খানরা মুজফ্ফরনগর থেকে শুরু করে টোটাল 157 কমনাল রাইট হয়েছিল, তাতে মাইনরিটি মেজরিটি বোথ আর সাফারার। আজকে ইউপিতে লাস্ট 5 বছরে আইন শৃঙ্খলা সবচেয়ে ভালো করেছেন যোগীজি, এবং যোগীজির আমলে ডেভেলপমেন্ট, সব ওভারঅল ডেভেলপমেন্ট আপনারা জানেন। মমতা ব্যানার্জির মুখ থেকে শিল্পের কথা শোনা আর নাই শোনা ভালো। আপনারা জানেন উনার ল্যান্ড পলিসি নেই, আমি উনার ক্যাবিনেটে মিনিস্টার ছিলাম, আমার থেকে বেশি আপনারা জানেন না। উনার গভর্নমেন্টের কোনো ল্যান্ড পলিসি নেই, উনি ইন্ডাস্ট্রির ব্যাপারে ইন্টারেস্টেড নয়। আর কিপ পেশেন্স, 5ই মের পরে 3rd টাইম সিএম হওয়ার পরে উনি কতগুলো তালা উপহার দিয়েছেন বেঙ্গলের ইন্ডাস্ট্রিতে। একটা হচ্ছে নৈহাটি জুট মিল, এমপি বসে আছে। সেকেন্ড হচ্ছে চন্দননগর গন্ডলপাড়া জুট মিল। থার্ড হচ্ছে ভদ্রেশ্বর জুট মিল। ফোর্থ হচ্ছে কেশরাম রেওয়ান, গোলাগড়ের বড় ফ্যাক্টরি, ডানকুনির বিস্কুট কারখানা। কত নাম আপনি শুনবেন। এই 9 মাসে এইগুলোতে লক এন্ড কি করেছেন এই গ্রেট চিফ মিনিস্টার অফ বেঙ্গল। আর সাথে সাথে শুনে রাখুন, ডাবরের কারখানা চলে গেছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের কাছে। ন্যাচারালি মমতা ব্যানার্জির শিল্পায়নের অবস্থাটা সবাই জানে। শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা ব্লকে 5,000 করে লোক পাবেন যারা মাইগ্রেন্ট লেবার হয়ে আসামে, ত্রিপুরাতে, বিহারে, ইউপিতে, গুজরাটে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে আছে। মিনিমাম 5,000। ইটাহারের দিকে তো গেলে আরো বেশি পাবেন, 18-20 হাজার করে পার ব্লকে পাবেন। এন্টায়ার নর্থ বেঙ্গলদের কয়েক লক্ষ লোক মমতা ব্যানার্জির সময় মাইগ্রেন্ট লেবার হয়েছে। উনি 2011-তে যখন এসেছিলেন 5,20,000 মাইগ্রেন্ট লেবার ছিল, আর 2021-এ 45 লক্ষ মাইগ্রেন্ট লেবার হয়েছে যারা বাড়িতে থাকে না, বিজেপি রুল স্টেটে গিয়ে অন্যের সংস্থান করে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল পিকচার অফ ওয়েস্ট বেঙ্গল। 2 crore আনএমপ্লয়েড ইউথ। নীতি আয়োগের রিপোর্টটা দেখুন, সবচেয়ে কর্মসংস্থান পাওয়া যায় বাঙ্গালুরুতে 71%, আর সবচেয়ে কম এমপ্লয়মেন্ট জেনারেশন হয় কলকাতাতে অনলি 3%। सर लास्ट क्वेश्चन, समाजवादी पार्टी का कहना है अगर सर গঙ্গায় লাশ ভাসিয়েছে বিজেপি সরকার, গঙ্গায় লাশ ভাসিয়েছে বিজেপি সরকার, ক্ষমা চাওয়া উচিত, মুখ্যমন্ত্রী বলেছে, কি বলবেন? মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত। ওই লাশটার তদন্ত করার পরে প্রমাণ হয়েছে যে বানারসের সপা লিডার, আমি আজকাল নাম করতে চাইছি না, তিনি অ্যারেস্ট হয়েছেন এবং তিনি মেলাইন করার জন্য
যোগীজির গভর্নমেন্টকে এটা করেছেন। आप सभी प्रेस के मित्रों का मैं बहुत आभार व्यक्त करता हूँ। बहुत ही इम्पोर्टेंट विषय, क्योंकि हमारे लीडर ऑफ ओपोजिशन भी आज कलकत्ता से हमारे बीच में है। प्रेस के माध्यम से, आपके माध्यम से यहाँ की प्रशासन और पुलिस को हम स्पष्ट रूप से बताना चाह रहे हैं, आसपास के जिलों से जिनके ऊपर में क्रिमिनल चार्जेस हैं, जिनके ऊपर में सैकड़ों एफआईआर हुई है, ऐसे बदमाश और जो है गुंडे प्रवृत्ति के असामाजिक तत्वों को सिलीगुड़ी में 3 मंत्री होटल में बैठ करके बैठकें कर रहे हैं, और जो 12 तारीख को वोट होने वाला है उसमें गड़बड़ करने की योजना बना रहे हैं। मैं आपके माध्यम से पुलिस और यहाँ की प्रशासन को अभी एडवांस में ही ये बताना चाहता हूँ कि इस तरह की घटना, इस तरह की वारदात सिलीगुड़ी जैसे शांत शहरों में नहीं होना चाहिए। बहुत बहुत धन्यवाद। প্রথমে